কাজের জন্য রাশিয়া নিয়ে বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আমাদের সঙ্গে আরমান মন্ডল আছেন। তিনি রাশিয়া যুদ্ধে গিয়ে আহত হয়েছেন। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। আরমান মন্ডল, আপনি তো এই মুহূর্তে হাসপাতালে আছেন। রাশিয়াতে তো আপনি কাজের জন্য গিয়েছিলেন, তো সেখানে গিয়ে আপনি ইউক্রেন যুদ্ধের সঙ্গে কিভাবে জড়িয়ে গেছিলেন সেই বিষয়টা একটু শুনতে। এখানে আয়না আমাদের বলছে রাশিয়ান ক্যাম্পে কাজ দেবে। আমাদের আয়না এখানে 20 লাখ টাকার বিনিময়ে আমাদের এখানে দালাল বিক্রি করছে। বিক্রি কইরা আমাদের মিলিতে যোগ দিয়ে আমাদের যুদ্ধে নিয়ে। আচ্ছা, আপনি আপনি সেখানে গিয়েছেন। আপনি আহত কিভাবে হলেন? মানে যুদ্ধের যাওয়ার আগে কি আপনাকে কোনো ধরনের ট্রেনিং দেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, যুদ্ধে যাওয়ার আগে আমাদের 20 দিন ট্রেনিং দিয়েছে। দেন আমাদের নিয়ে গেছে যুদ্ধের ময়দানে। আমার নিচ থেকে বোম ফাইটার ল্যান্ডমাইন, যেটাকে বলে ল্যান্ডমাইন, ওইটা ফাইটার লাগছে এবং উপর থেকে ড্রোন হামলা করছে। বোম একটা আমার পায়ে লাগছে। আচ্ছা, আপনারা যাওয়ার পরপরই কি আপনাদের মানে আপনারা জানতে পেরেছেন যে আপনাদেরকে যুদ্ধে যেতে হবে, নাকি আপনাদেরকে আসলে পরবর্তীতে কোনোভাবে বিষয়টাতে রাজি করানো হয়েছে বা এরকম কি? না, জানি না পরে যুদ্ধে যেতে হবে। বলছে তোমাদের 15 দিন ট্রেনিং শেষে তোমাদের ক্যাম্পে তোমাদের বাবুর্চির কাজ দেওয়া হবে। দেন পরে আমাদের জোর করে যুদ্ধে নিয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে আসলে বাধ্য করা হয়েছিল তো, মানে বিষয়টা এরকম যে কাজের প্রলোভন দেখানো হয়েছে, হ্যাঁ, তারপরে আপনাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে। আচ্ছা, আপনারা কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন রাশিয়াতে? আব্বুল হাসান, মানে এজেন্সির নাম ড্রিম ট্রাভেল। আচ্ছা, আপনারা কি এখন, যেহেতু আপনারা সমস্যায় পড়েছেন, আপনারা কি এই এজেন্সিতে আবার যোগাযোগ করেছেন? মানে তাদের কাছে কি কোনো ধরনের সহযোগিতা আপনারা চেয়েছেন? হ্যাঁ, তাদের কাছে সহযোগিতা চেয়েছি এবং তারা দেখতেছে, এটা বলছে, আশ্বাস দিছে। এখন জানি না তারা কি করবে। আচ্ছা, আপনাদেরকে কি কাজের কথা বলা হয়েছিল যখন সেই এজেন্সি আপনাদেরকে আপনাদের সাথে যখন কথা হয় এজেন্সির, তখন আসলে কি বলা হয়েছিল আপনাকে? কোন কাজের জন্য আপনি আসলে রাশিয়া যাচ্ছেন? এরকম কিছু কি বলা হয়েছিল? হ্যাঁ, আমাদের বলে দেওয়া হয়েছিল রাশিয়ান ক্যাম্পে তোমাদের কাজ হবে বাবুর্চি, এবং তোমাদের কোনো যুদ্ধক্ষেত্রে কোনো চাকুরি দেওয়া হবে না। এবং আমার সাথে স্টাম্প করেছিল, আমার স্টাম্পও আছে। আচ্ছা, আপনার মতো এরকম পরিস্থিতির শিকার হয়েছেন এমন কোনো বাংলাদেশী আছে কিনা সেখানে? হ্যাঁ, অনেক আছে। আচ্ছা, আপনি যে আহত হয়েছেন এখন আসলে আপনার কি অবস্থা? আমরা আমরা আমি একটু হসপিটালে আছি। আমার অবস্থা আমরা একটু অবস্থা এই যে পায়ের অবস্থা, এই যে আচ্ছা, পায়ের। আব অন্য যারা মানে বাংলাদেশীদের সাথে কি আপনাদের আরো কোনো যোগাযোগ হয়েছে? মানে যারা আহত হয়েছেন বা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, ভিনদেশীরাও খুব সম্ভবত আছেন সেখানে। মানে তারাও কি এরকম কাজের জন্য হ্যাঁ, এসেছিলেন, তারপর ইউক্রেন যুদ্ধে গেছেন এরকম? স- হ্যাঁ, সবাই যুদ্ধে গিয়ে আহত হয়েছে। জি, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আরমান মন্ডল। তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত। এরপরে আমরা চলে যেতে চাই আরমান মন্ডলের কাছে। আরমান মন্ডল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর আমরা যেতে চাই আকরাম হোসেনের কাছে। তিনি আছেন নরসিংদী থেকে। তিনিও ইউক্রেন যুদ্ধে গিয়ে আসলে পালিয়ে এসেছেন। আকরাম হোসেন, একটু জানতে চাই, আপনিও তো কাজের জন্যই গিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কাজের জন্য গিয়ে কিভাবে আপনাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হলো? আপনার এই অভিজ্ঞতাটার সম্পর্কে আমরা পাসপোর্ট দিয়েছিলাম আমরা জানুয়ারি মাসের ১ তারিখে সাইপ্রাসের জন্য। আমি এর আগে উনার কাছ থেকে সাইপ্রাসে গেছিলাম ৫ বছর আগে। সেই খাতিরে উনার কাছে সাইপ্রাসের জন্য গেছিলাম। তো উনি আমাকে বলছে ২ মাসের ভিতর সাইপ্রাসে পাঠাবে, পাঠাতে পারে নাই। এরকম করে ৮-৯ মাস যাওয়ার পর আমাকে বলা হইছে রাশিয়াতে ভালো একটা জব হইতেছে, নিয়োগ করতেছে, ওইখানে যেতে পারো। তখন জিজ্ঞাসা করলাম সেলারি কিরকম? তার আগে আমাকে অফার করা হইছে আমি সিরিয়া যাইতে বা নানান দেশে আমি ওইগুলাতে যাব না। তারপরে এইরকম একটা কথা বলার পর
বলতেছে সেলারি ৳৩,০০,০০০। তারপর জিজ্ঞাসা করলাম, "এত টাকা সেলারি?" একটু রহস্যজনক মনে হইলো। আলোচনা করলাম। তারপরে বলা হইতেছে, "সেনাবাহিনী ক্যাম্পে তোমাদের ক্লিনারের কাজ। ওইখানে চকোলেট ফ্যাক্টরি আছে। ওইটাতে তোমাদের ৳১,৫০,০০০ সেলারি। এখন যদি সেনাবাহিনী ক্যাম্পে তুমি ক্লিনারের কাজ করো তাহলে এই টাকা সেলারি। আর বাহিরে যদি তুমি কাজ করো তাহলে ৳১,৫০,০০০ সেলারি।" তারপরে বললাম, "ঠিক আছে আমরা যাবো।" আমার সাথে আমার আরেক ভাই ছিল সোহান। তো আমরা ২ ভাই পাসপোর্ট জমা দিছি। জমা দেওয়ার পরে এই ১৫ দিনের ভিতর যাওয়ার কথা একদম রাশিয়াতে। তারপর উনি আমাকে রাশিয়া নিতে পারে নাই। আমাদের আবার ডেকে নিয়ে বলতেছে, "মেডিকেল করো।" একটা পেপারস দিছে সাইন করার জন্য। সেখানে রাশিয়ান ভাষা, ইংলিশও না। আমরা রাশিয়ান ভাষা তো আর বুঝি না। আমরা জিজ্ঞাসা করলাম, পরে বলতেছে, "এটা নাকি আমাদের ভিসা। আর এই লেখা আমরা বুঝি না। এখানে একটা সাইন করো।" আমরা সাইন করছি। সাইন করার পর আমাদের মেডিকেল করায়। মেডিকেল করানোর পরে আমরা আইসা পড়ছি। তারপর আমরা জানতে পারি এটা সৌদির জন্য আমাদের মেডিকেল করাইছে। তারপর আবার কল দিলাম, "স্যার আমরা তো এটা সৌদির জন্য মেডিকেল করছি। আমরা সৌদির জন্য মেডিকেল করলাম কেন?" পরে বলতেছে, "আকরাম এখন তো তোমরা যেই জায়গায় যাইতেছো এইটা বাংলাদেশের আর কেউ জানে না। যদি জানে তাহলে আমার সমস্যা হবে। আর যে তোমাদেরকে নিতেছে তার সমস্যা হবে। এখন এটা পার্সোনাল ভাবে আমাকে দিছে। এই কাগজ তোমাদেরকে দেওয়া যাবে না। তোমরা উমরা ভিসায় যাও। ওইখানে ৭ দিন উমরা করবা। উমরা করার পর ওইখান থেকে তোমাদের রাশিয়ার ওয়ার্ক পারমিট লাগবে। আচ্ছা, আপনারা তোমরা কবে রাশিয়াতে।" কবে উমরা করার জন্য যেতে পেরেছিলেন? কবে ছিল সেটা হ্যাঁ, রাশিয়াতে আমরা যাওয়ার দীর্ঘ আগে? ২.৫ মাস ছিলাম সৌদি আরবে। ২.৫ মাস ছিলেন। মানে অক্টোবরের দিকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা অক্টোবরের দিকে। আচ্ছা, অক্টোবরের ওই ১৭ সময় তো তারিখে দেশেই একটা অস্থিরতা ছিল। তো তখন মানে আপনাদের কি ভিসা পেতে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সমস্যা হয়েছে। সেটা কিভাবে আমাদেরকে পেয়েছিলেন? ওইখানে নিয়ে বলা হইছে আমাদেরকে ৭ দিনের মধ্যে আমাদেরকে ভিসা দিবে। ভিসা দিতে পারে নাই। তারপরে আমরা আমাদের দালালের সাথে যোগাযোগ করার পরে উনি বলতেছে, "আমি বেশি কথা বলি, ২২ দিন লাগবে।" ২২ দিন পর যোগাযোগ করার পর আমাদেরকে একটা লম্বা একটা ডেট দিছে ৮ তারিখ। তো ৮ তারিখের আগে আমরা ভিসা পাইছি। ভিসা পাওয়ার পরে উনি আবার আমার কাছে ৳১,০০,০০০ দাবি করতেছে। আমরা ২ ভাই ৳২,০০,০০০ দাবি করতেছি। তো আমি বললাম, "এইটা মক্কা থেকে আমাদের মদিনা নিয়ে গেছে এখানে।" তারপর আমরা বলতেছি, "স্যার এত টাকা তো এখন দেওয়া সম্ভব না। আপনি এক কাজ করেন, আমাকে সময় দেন। আমি কাজ করে আপনাকে টাকা দেই। আর আমরা ২ ভাই মিলে এখন আপনাকে ৳১,০০,০০০ দেই।" উনি আমাদের কাছ থেকে ৳১ কম নিবে না। আমার পাসপোর্টও নাই। যে তোমরা দেশেও আসতে পারবা না। দেশে আসলেও তোমাদের এই টাকা দিতে হবে। রাশিয়াতে গেলেও তোমার এই টাকা দিতে হবে। এই টাকা না দিলে তোমার কোনখানে ফ্লাইট হবে না। এরকম একটা ব্ল্যাকমেইল করছে। তারপর বাসায় জানাইছি। আর জানানোর পর বলছে, "টাকা দেওয়ার পর তোমার সাথে, সাথে ফ্লাইট।" জি, আকরাম আমরা হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। নরসিংদী থেকে যুক্ত ছিলেন আকরাম হোসেন। তিনি আসলে আ রাশিয়াতে গিয়ে মানে ইউক্রেন যুদ্ধে তাদেরকে পাঠানো হয়েছে, যদিও তারা কাজের জন্যই আসলে গিয়েছিলেন। তো এই ধরনের ভুক্তভোগীর বেশ কয়েকজন ভুক্তভোগীর সন্ধান কিন্তু চ্যানেল 20 পেয়েছে এবং তারাই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। রাশিয়া গিয়ে আটকে পড়া আরেক ভুক্তভোগী আমিনুল ইসলামের স্ত্রী ঝুমু আক্তার আমাদের সঙ্গে কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন। তার সঙ্গে আমরা কথা বলবো। জি ঝুমু আক্তার, আপনার স্বামীর সাথে শেষ কবে আপনার যোগাযোগ হয়েছে? আমার স্বামীর সঙ্গে আজকে এই সন্ধ্যে ৬টা ১৯ এ আমার শেষ কথা হয়েছে। যাওয়ার আগে বলেছিল উনি যে, "আজ আমায় যুদ্ধে নিয়ে গেছে। হয়তো ফিরে আসতেও পারি, নাও আসতে পারি। হয়তোবা আর কখনো কথা হবে না।" এই আমার স্বামীর শেষ কথা ছিল। আচ্ছা, ওনার এখন মানে এমনিতে কি অবস্থা? যুদ্ধে গিয়ে কেমন পরিস্থিতি? গত ৬ দিন আগে ২৪শে ফেব্রুয়ারি ২৪শে জানুয়ারি ওনাকে যুদ্ধে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আল্লাহর রহমতে ৩ দিন যুদ্ধ করার পরে ফেরত আসে। তারপর ওনাকে ২ দিন রেস্টে রেখে আজকে আবার নিয়ে যাওয়া হয়। আচ্ছা, উনি এমনিতে কবে গিয়েছিলেন? ইউক্রেন যুদ্ধে যাওয়ার আগে বাংলাদেশ থেকে কবে গিয়েছিলেন? বাংলাদেশ থেকে উনি ১৭ই অক্টোবর ২০২৪ এ গিয়েছিলেন। আচ্ছা, তো যাওয়ার পরে কি তিনি জানতে পেরেছিলেন যে তাকে ইউক্রেন যুদ্ধে আ পাঠানো হচ্ছে? না, উনাকে যখন নেওয়া হয়েছে, উনাকে ওমরা ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে নেওয়া হয়। সেখানে ওমরা হজ করার পরে ২ মাস উনাকে রাখা হয়। রাখার পরে
সৌদি থেকে রাশিয়ার টুরিস্ট ভিসায় ওনাকে তো এই রাশিয়াতে নেওয়া হয়। সেখানে নিয়ে ওনাকে ১ মাসের মতো ট্রেনিং করিয়ে সরাসরি ওনাকে দিয়ে দেওয়া হয়। অনেকটা জোরপূর্বক দিয়ে দেওয়া হয়, বিষয়টা এরকমই তো। জোরপূর্বক দিয়ে দেওয়া হয়। যখন যেতে না চাইতো তখন অনেক মারধর করত। আচ্ছা, তারা মারধরেরও শিকার হয়েছেন। আম অক্টোবরের দিকে গিয়েছেন। অক্টোবরের দিকে আ ভিসা পেতে কোনো ধরনের সমস্যা হয়েছিল কি? জানেন? এখান এরকম কিছু থেকে কি যে আসলে বলা হয়েছিল কিনা? হ্যাঁ, হ্যাঁ, যে এজেন্সি বা ট্রাভেলস এর মাধ্যমে আমার হাসব্যান্ড যায়, তারা বলল যে আমি জিজ্ঞেস করলাম যে এখান থেকে কি রাশিয়ার ভিসা সরাসরি হয় না? উনারা বলল যে না হয় না। এটা ওখান থেকেই নিতে হয়। তারপরে উনারা উমরা ভিসায় উনাকে সৌদি পাঠায়। আচ্ছা, এখন উনি ওখান ঠিক থেকে পরে কোন উনাকে জায়গাটাতে আছেন সেটা কি আপনি জানেন? হ্যাঁ, উনি আমাকে কিছুদিন আগে বলছিল যে রাশিয়া যুদ্ধ করে যে ইউক্রেনের জায়গাটা নিয়েছে মানে দখলে নিয়েছে, সেই জায়গাতে আছে। সেই জায়গা হচ্ছে ইউক্রেনা। আচ্ছা, জায়গাটার নাম ইউক্রেইনাতে আছেন তিনি। জি। আর আর কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন আপনার স্বামী? আমার স্বামী গিয়েছিল ড্রিম হোম ট্রাভেলস এজেন্সি। এখন যে সমস্যায় পড়েছে আপনারা কি ওই এজেন্সির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছেন? তারা কি কোনো ধরনের সহযোগিতা করবে? ওনাদের এতদিন আমরা ওনাদের আমরা অনেকবার বলেছি যে আমাদের হাসব্যান্ডকে ফেরত এনে দিন। আমাদের সাথে তো আপনাদের এরকম কথা ছিল না। তারপর ওনারাও বলছে যে না ছিল না এরকম কথা কিন্তু এরকম হয়ে গেছে। কেন হইছে সেটাও আমরা জানি না। এরকম ধরনের কথা বলতেছে। লাস্ট ২ দিন ওই এজেন্সির যে ওনার আছে উনি খুব বাজে বিহেভ করতেছিল এবং বলতেছিল আমার হাসব্যান্ডরা নাকি সব জেনে শুনে সেখানে গেছে। মিথ্যা প্রতারণার দায়ে উনি এখন জি, আমাদের ঝুমু উল্টা আক্তার, মামলা দিবে বলে হুমকি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। রাশিয়াতে গিয়ে আটকে পড়া আরেক ভুক্তভোগী আমিনুল ইসলামের স্ত্রী ঝুমু আক্তার আমাদের সঙ্গে কেরানীগঞ্জ থেকে যুক্ত ছিলেন। তিনি বলছিলেন অভিজ্ঞতার কথা। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরছি একটু পর আমাদের সঙ্গে। স্বাগত আরো একবার, দেখছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ। আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষ হয়েছে সামরিক হেলিকপ্টারের। এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে উদ্ধার বিমান ও হেলিকপ্টার ব্ল্যাক বক্সও দুর্ঘটনার কারণ গঠন করেছে বিমান ও আমেরিকান এয়ারলাইন্স। সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ট্রাফিক সংঘর্ষ এড়াতে হেলিকপ্টারটিতে PCAS প্রযুক্তির ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন মার্কিন এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে